আজকে আমরা লিজের ৮ নম্বর অঙ্ক থেকে শুরু করব। গত ক্লাসে আমরা 7 পর্যন্ত পড়ছি। তো 8 নাম্বারটা দেখি কি বলছে। Israt Limited is thinking of installing a computer for the purpose it to decide whether the machine is to be purchased through 12% borrowing or to acquired on lease rent basis। বলতেছে যে ইসরাত লিমিটেড কোম্পানি তারা কি করবে, একটা কম্পিউটার প্রতিস্থাপন করবে। তো এই কম্পিউটারটা সে চাইলে 12% ঋণ নিয়ে কিনতে পারবে, অথবা কি করতে পারবে, লিজ রেন্ট বেসিসে সে কম্পিউটারটা নিতে পারবে। The price of computer is 3 lakh. Its annual maintenance cost 25,000 taka per year and expected life 5 year। বলছে যে প্রতি বছর রক্ষণাবেক্ষণ খরচ হবে 25,000 টাকা এবং এর আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। It is assumed that the straight line method of depreciation, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হয়, is allowable under income tax act and the tax rate is 40%. The salvage value of the computer is 50,000 টাকা। বলছে যে আয়ুষ্কাল শেষে ভগ্নাংশ মূল্য থাকবে 50,000 টাকা, ট্যাক্স রেট 40% এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হয়। তারপরে লিজের কথা বলতেছে, ইন দ্য কেস অফ লিজিং দ্য লিজ রেন্টাল ইজ টাকা 1 lakh for 5 equal installment include maintenance cost। 1 লাখ টাকা এই অ্যালার্ট দেওয়া আছে আমাদের কোশ্চেনে। 5 ইকুয়াল ইনস্টলমেন্ট, এন এর মান 5, অর্থাৎ 1 থেকে 5 বছরে আমরা 1 লাখ টাকা করে বসাবো। আর টাকা 25,000 হচ্ছে মেনটেন কস্ট, আর এই মেনটেন কস্টটা লেসর বহন করবে। If the installment is given at beginning of the year for the both lease and buying option, দুই অপশনে আমাদের কি করতে বলছে, বিগিনিং নিয়ে কাজ করতে বলছে। অর্থাৎ লিজে আমরা বিগিনিং এর নিয়ম অনুসারে করব, বছরের শুরুতে কিস্তি দিলে, আবার লোনেও আমরা বছরের শুরুতে কিস্তি দিলে যেভাবে করতে হয় ওইভাবে আমাদের করতে হবে, করে আমাদের বলতে হবে কোনটা তার জন্য বেস্ট হবে। আমরা শিখছি যে যদি শূন্য দিয়ে শুরু কি বলে বিগিনিং হয়, তাহলে আমাদের চার্টের মধ্যে আমাদের শুরু করতে হয় কি দিয়ে, 0 বছর দিয়ে। ঠিক আছে, আগের ক্লাসও আমরা দেখছি 0 বছর দিয়ে শুরু করব। প্রতি বছর ভাড়া দিতে হয় 1 লাখ করে, আর মেনটেন পর্যায়ে তার 25,000 টাকা। অ্যাকচুয়ালি তার খরচ হইতেছে, মেনটেন কস্টটা যেহেতু মালিক বহন করছে এই জন্য মেনটেন কস্টটা আমরা বাদ দিব। থাকতেছে কত, 75,000 টাকা। আমি এটাও আগেও শিখে আসছি, 0 বছরে কোনো ট্যাক্স হয় না, এই জন্য এখানে শূন্য খালি থাকবে। টিসিএফ থেকে টিএস বাদ দিয়ে আমরা নিট ক্যাশ ফ্লো পাইতেছি। আর এই নিট ক্যাশ ফ্লোর সাথে যেহেতু 0 বছর, তাহলে 1 দিয়ে গুণ হবে 75,000 টাকা। তারপরে আমাদের আরো 4টা কিস্তি দেখানো বাকি, 1 থেকে 4 পর্যন্ত 1 লাখ টাকা, আর 25,000 টাকা মেনটেন কস্ট বাদ দিলে আসতেছে আমাদের 30,000 টাকা। সরি, পার্সেন্টেজ করলে আসবে 30,000 টাকা। এই 75-এর 40% 30,000 টাকা হবে। 75,000 থেকে 30,000 বাদ দিলে 45,000। এই 45,000-এর সাথে আমরা ডিসকাউন্টিং রেট আগে বানাবো। কত ছিল ইন্টারেস্ট রেট, 12% ইন্টারেস্ট রেট ছিল। এই 12%-এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট গুণ করব, আর আমাদের আসবে 7.2। এই 7.2 এর ফ্যাক্টর কত হয় 4 বছরে একত্রে, সেটা আমরা বের করে এখানে বসাবো। গুণ করে আমরা পেয়েছি 1,51,740 টাকা। আর পঞ্চম বছরে ট্যাক্সের সেভিং নতুন করে দেখাইতে হবে ওই 30,000 টাকাই। তো এখানে আগের ভ্যালু থেকে যদি বাদ দিই মাইনাস ফিগার বের হবে 30,000। এই 30,000-এর সাথে পঞ্চম বছরের যে ডিসকাউন্ট ফ্যাক্টর সেটা ক্যালকুলেট করে বের করব, করে আমরা গুণ করলে আমাদের এই মানটা আসছে। ঠিক আছে, এটা আমরা আগেও দেখে আসছি 2 জায়গায়, 7 নম্বর অঙ্কে দেখছি, আর আমরা 2 না 3 নম্বর অঙ্কের মধ্যে জায়গায় এটা দেখছি। ঠিক আছে, সেকেন্ড কাজ হচ্ছে লোন অপশনের প্রথমে এএলপি বের করা। না, যেহেতু অঙ্কটা বছরের শুরু, এই জন্য সূত্রের শেষে 1 প্লাস আর গুণ করতে হবে। সে 3 লাখ টাকার একটা কম্পিউটার নেওয়ার চিন্তা করতেছিল, এবং কি বলে ইন্টারেস্ট রেট ছিল 12%, 5 বছর মেয়াদ ছিল এবং বছরের শুরু ছিল। এভাবে হিসাব করে আমরা বের করলাম প্রতি বছর পেমেন্টের পরিমাণ কত হবে। 3 লাখ টাকা ঋণ নিলে প্রতি বছর তাকে 5 বছর এরকম 74,307 টাকা করে পরিশোধ করতে হবে।
তারপরে আমরা এটা শিখছিলাম গত ক্লাসে যে যদি বছরের শুরুতে কিস্তি দেওয়া হয় তাহলে লোন পরিশোধ করা হয় তাহলে আমাদের ইন্টারেস্টের ঘরটা শূন্য দিয়ে শুরু করতে হবে। শূন্য বছরে একদম শুরুতে 3 লাখ টাকা সে ঋণ নিয়েছিল, শূন্য বছরেই সে 74,000 অর্থাৎ ঋণ নেওয়ার সময় সে 74,360 টাকা পরিশোধ করে। তার মানে প্রথম শূন্য বছরে কোনো সুদ হবে না, যেহেতু কোনো সময় এখনো অতিবাহিত হয় নাই, এই জন্য এটা খালি থাকবে। আমরা তার মানে কি আমাদের এই সুদ আসল মিলে সুদ তো আর নাই, এই আসলটাই হলো সুদ আসল। হ্যাঁ, অর্থাৎ এইটাকে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট বলবো, কারণ আমাদের তো কোনো সুদ আসে নাই এখন। ঠিক আছে, এই কিস্তির পরিমাণটাই আমাদের আসল টাকা। তো আমরা বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিয়ে আমরা পাইতেছি এন্ডিং ব্যালেন্স। এই এন্ডিং ব্যালেন্সটা পরবর্তী বছর যাবে, তার উপরে আবার আমরা পার্সেন্টেজ করবো। হ্যাঁ, সুবিধা আসছে। সুবিধা মনে এতক্ষণ ঘুমাইতেছিল, সকাল হয়েছে। আচ্ছা, তো আমরা এই ব্যালেন্স দ্বিতীয় বছরের ব্যালেন্সটা আবার পুনরায় পরের বছরে আসবে, অর্থাৎ ইয়ার নাম্বার 2 তে আসবে। ঠিক আছে, এইভাবে আমরা আগে যেভাবে করে আসছি সেইভাবে কত নম্বর অঙ্ক এটা? এটা ছিল হলো 8 নাম্বার অঙ্ক। ঠিক আছে, মিস করছো সমস্যা নাই, আমরা আগের নিয়মের অঙ্কই করতেছি, এখনো নতুন নিয়মে যাই নাই। যতটুকু বুঝাইছি সব আগে 7 নাম্বার অঙ্কে যা যা করছিলাম এখানেও তাই। নতুন এই অঙ্কে নাইও, সামনে আরো নতুন পাবো সামনের অঙ্কগুলো। খালি এমনি বুঝাই দিতেছি যাতে বুঝতে সুবিধা হয়, আগের গুলো একটু মনে করতে পারো। তো আমরা এটা করলাম হলো ইন্টারেস্ট। তারপর আমাদের কি করতে হয়, অবচয় বের করতে হয়। বলো। উপরের ঘরটা এরকম দাগ হইসা রইছে কি, ওই যে 4 নাম্বার ঘরটায়? দাগ না, এটা আমার ওই যে কিসের জন্য এখন গেছে না। হ্যাঁ ঠিক আছে, ওই যে আমি ওয়ার্ডে দেখাই দিচ্ছি তো, ওয়ার্ডের কারণে। আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বার কাজ হচ্ছে ডিপ্রিসিয়েশন বের করা। ডিপ্রিসিয়েশন বের করব কিভাবে, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ লাইফ। কস্ট ছিল 3 লাখ, সেলভেজ ভ্যালু 50,000 ছিল কোশ্চেনে, হিসাব করে আমাদের অবচয় আসছে 50,000 টাকা। আমাদের চতুর্থ কাজ ট্যাক্স সেভিং। ট্যাক্স সেভিং হয় 3টা জিনিসের উপর, ডিপ্রিসিয়েশন, মেইনটেনেন্স কস্ট আর হচ্ছে ইন্টারেস্ট। আমাদের প্রথম বছর ডিপ্রিসিয়েশন 50,000, মেইনটেনেন্স কস্ট 25,000, অবচয় প্রথম বছর এই যে 27,083 টাকা। 27,083 টাকা, তিনটা যোগ করছি। এইভাবে আমাদের 4টা সুদ আছে, 4টা 4 বছরে আমরা বসাই দিছি। আমাদের যেহেতু শূন্য বছরের কোনো সুদ আসে না, এই জন্য আমাদের ওই সুদ 4 বছরই থাকবে, শেষের বছরে কোনো সুদ থাকতেছে না, কারণ আমার শেষের 5 নাম্বার ইয়ারও নাই যে সুদ আমি বসাবো। তিনটা যোগ করে 40% করছে এই টোটাল কিসের উপর, টোটাল কস্টের উপর 40% করতেছে। ঠিক আছে, এই ছিল আমাদের ট্যাক্স সেভিং। 5 নম্বরে আমাদের হলো পিবি অফ লোন অপশন। আমরা বলছিলাম বছরের শুরুতে যদি কিস্তি দেওয়া হয় বা ঋণ পরিশোধ করা হয় তাহলে আমাদের পিবি অফ লিজ অপশন বলো আর লোন অপশন বলো, যেটাই বলো না কেন, আমাদের শূন্য দিয়ে শুরু করতে হবে। প্রতি বছর কিস্তির পরিমাণ আমরা বের করছি 74,307 টাকা। এরকম ভাবে আমরা 74,307 4 বছর, চতুর্থ বছর পর্যন্ত, অর্থাৎ এখানে কিন্তু 5টা কিস্তিকে ইন্ডিকেট করতেছে, কারণ শূন্য ইয়ারে আমরা একটা কিস্তি দিছি। হ্যাঁ, তো আমরা এখন দেখব মেইনটেনেন্স কস্টটা আমরা 4 বছরে বসাবো, কারণ লোন অপশনে 0 ইয়ারে কোনো মেইনটেনেন্স কস্ট বসে না। হ্যাঁ, লোন অপশনে মেইনটেনেন্স কস্ট 0 ইয়ারে বসে না, এটা একটু মনে রাখবা। তো আমরা কি করতেছি, এই 74,307 টাকা থেকে 25,000 টাকা, 25,000 যোগ করতেছি, করার ফলে আমাদের আসতেছে হলো 99,307 টাকা। ঠিক আছে, তারপরে কেন আমরা এখানে কেন যোগ করলাম না, কারণ হলো আমাদের এখনো তো আমরা সম্পদটা ইউজ করি নাই। হ্যাঁ, আমরা কি ব্যাংকের টাকা পরিশোধ করছি শূন্য ইয়ারে, একদম শূন্য শুরুতেই আমি ব্যাংকের টাকা পরিশোধ করছি, কিন্তু আমাদের কিন্তু শূন্য ইয়ার এখনো পর্যন্ত আমি সম্পদ ব্যবহারই করি নাই, সেই জায়গায় কোনোভাবেই মেইনটেনেন্স কস্টটা আসবে না। ঠিক আছে, তো এরপরে যতদিন আমরা ইউজ করছি, যতদিন টাকা আমরা কাউন্ট করছি ততদিন আমাদের এখানে মেইনটেনেন্স কস্ট আসবে। তারপরে আমাদের আগের নিয়ম অনুযায়ী এএলপির সাথে মেইনটেনেন্স কস্ট যোগ করলে আমরা পাবো টোটাল ক্যাশ ফ্লো। আর ট্যাক্স সেভিং ধরবো আমাদের এই যে বের করা আছে ইয়ারের সাথে মিলায় আমরা বসাবো। ইয়ার 1-এ 40,833, 40,833 বসালাম। অনেক সময় অনেকে তাড়াহুড়া করতে গিয়ে কি করে 40,833 প্রথম ঘরে আছে, এই প্রথম ঘরে বসায় দেয়, কিন্তু এটা কিন্তু শূন্য ইয়ারে কিন্তু মানই নাই কোনো, তার মানে কি খালি থাকবে।
এই জন্য বেশি তাড়াহুড়া করা যাবে না, ঠিকভাবে মিলাই দেখতে হবে। এই টাকা এই 40,833 টাকা এটা কয় নাম্বার ইয়ার? ফার্স্ট ইয়ার, এই জন্য আমাদের 1 নাম্বার ইয়ারে 40,833 টাকা বসাইতে হবে। এরকম ভাবে পঞ্চম ইয়ার পর্যন্ত আমরা ট্যাক্স সেভিং বসাবো। এই জন্য দেখো পঞ্চম ইয়ার পর্যন্ত আমরা ট্যাক্স সেভিং দেখাইছি, 5টা ট্যাক্স সেভিং। তারপরে নেট ক্যাশ ফ্লো আমরা কিভাবে পাই? টোটাল ক্যাশ ফ্লো থেকে ট্যাক্স সেভিং বাদ দিয়ে। এটা আমরা বসালাম, বসানোর পর এটা মাইনাস কেন হয়েছে? কারণ আমাদের আগের ভ্যালুটা নাই, কোনো ভ্যালু শূন্য ভ্যালু থেকে বড় মান বাদ দিলে বড়টার সাইন বসে, অর্থাৎ মাইনাস ফিগার বসবে। আর সর্বশেষ ইয়ারে আমাদের স্যালভেজ ভ্যালু থাকার কারণে আমাদের স্যালভেজ ভ্যালুটা এখানে দেখাইতে হয়েছে। আমরা এটা বলছিলাম যে 0 বছরে 1 টাকার মূল্য 1 টাকাই থাকে, কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ সবসময় এখানে শূন্য লোন অপশন বলো আর লিজ অপশন যেটাই বলো না কেন, যত পার্সেন্টেজ থাকুক না কেন এখানে অলওয়েজ 1 বসবে। আর এইখানে বাকিগুলো আমরা ক্যালকুলেটরে করে দেখব কত আসে। সূত্র হলো 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার n, টাইম ভ্যালু অফ মানির প্রেজেন্ট ভ্যালু সিঙ্গেল অ্যামাউন্টের সূত্র দিয়ে আমরা এই ফ্যাক্টরগুলো বের করি। তারপরে আমরা নেট ক্যাশ ফ্লোর সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করব, করলে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের হবে। তো উপরে 1 2 3 4 5 এই 5টা যোগ করে 2টা বাদ দিব, দিলে 2,26,664 টাকা আসবে। আর আমাদের লিজ অপশনের প্রেজেন্ট ভ্যালু বের হয়েছিল 2,05,560। আমরা অ্যাকসেপ্ট করব লিজ অপশনকে, কারণ লিজ অপশনের প্রেজেন্ট ভ্যালু আমাদের কম। ঠিক আছে, এই যে লিজ অপশন ইজ বেস্ট ফর স্টাফ লিমিটেড অ্যাজ পিভি অফ ক্যাশ ফ্লো ইজ লোয়ার, অর্থাৎ ক্যাশ ফ্লোর যেই প্রেজেন্ট ভ্যালু সেই প্রেজেন্ট ভ্যালুটা কম লোন অপশনের চাইতে, এই জন্য সেই লিজ অপশনটা সিলেক্ট করব। তার মানে আমাদের 7 আর 8 এর মধ্যে কোনো তফাৎ ছিল না, 7-এ উল্টা আরো বেশি কাজ ছিল, যেটা 8-এ চাই নাই, অর্থাৎ পরবর্তীতে আর একটা রিকোয়ারমেন্ট ছিল। তারপরে আবার লিজ রেন্ট বের করা লাগছিল, এই দুইটার কোনোটাই করা লাগে নাই এই অঙ্কে। ঠিক আছে, যারা 7 পাইছি না গত ক্লাসে, ওরা 8 ইজিলি বুঝে যাবে। এখন আমরা যাব 9 নাম্বার অঙ্কে। তো আমরা পুরো প্রশ্ন পড়ে যদি নতুন কিছু পাই তাহলে করবো, না হলে না করলেও চলবে। হ্যাঁ, আমরা দেখি নতুন কিছু পাই কিনা এখানে। Notion Limited is thinking is installing a computer. For that purpose, it is to decide whether the machine is to be purchased so 12% borrowing or to be acquired on lease rent basis. The price of computer is 3 lakh. Its annual maintenance cost 25,000 per year and expected life 5 year. আমার তো দেখে মনে হচ্ছে আগের অঙ্কটাই না, দেখি একটু মিলে কত ছিল? 12%, 3,25,050, এই আগের অঙ্কই তো মনে হচ্ছে নাকি? 3,25,000 সেমই তো। আচ্ছা দেখি কোনো কিছু নতুন আছে কিনা। প্রায় ওই অঙ্কটাই, দেখি মাঝখানে কোনো কিছু আবার ঝামেলা করছে কিনা। 25,000 টাকা, 5 বছর মেয়াদ। ইট ইজ অ্যাসিউম দ্যাট দ্য স্টেট লাইন মেথড, এন্ডিং বলছে আর কিছু না, মেবি হ্যাঁ হইতে পারে, দেখি তারপর পুরোটা দেখি। State line method of depreciation is allowable under income tax rate and the tax rate 40%. salvage bill আছে 1 লাখ টাকা ভাড়া দেয়, 5 বছর মেয়াদ, মেইনটেইন কস্ট 25,000, লেজর অ্যাডভাইস। হ্যাঁ একদম সেম অঙ্ক, হুবহু সেম অঙ্ক। ওইখানে ছিল বছরের শুরুতে, বিগিনিং অফ দ্য ইয়ার, আর এইখানে কিছুই বলে নাই, তাহলে আমাকে এন্ডিং অফ দ্য ইয়ারে কাজ করতে হবে। যে এই অঙ্কটায় both lease and buying অপশনে বিগিনিং ছিল, বছরের শুরু হিসেবে আমাদের সকল ক্যালকুলেশন গুলো করতে হবে। তার মানে এটা না করলেও সমস্যা নাই, কারণ তুমি কঠিনটা শিখে ফেলছো, কঠিন পারলে ইজিটা অতটা সমস্যা হবে না। ঠিক আছে, এটা আমরা অলরেডি করে ফেলছি, এই জন্য আর এটা করতেছি না। এটা হলো, আগেটা ছিল বিগিনিং নিয়ে কাজ, সবকিছু শূন্য দিয়ে করতে হবে, কিস্তির পরিমাণের সাথে বের করার জন্য সূত্রের সাথে 1 প্লাস আর গুণ করতে হবে। ঠিক আছে, তারপর ইন্টারেস্ট করার সময় শূন্য দিয়ে শুরু করতে হবে, টিবি অফ লোন অপশন করার সময় শূন্য দিয়ে শুরু করতে হবে। এই জিনিসগুলোর ঝামেলা এটার মধ্যে নাই। এটার আমরা দেখলাম না, আমরা 10-এ যাই। ভাই এই চ্যাপ্টারে ম্যাথ কয়টা? এই চ্যাপ্টারে ম্যাথ মানে 16টা নাকি কয়টা, এরকম 16টা। আচ্ছা সুমিত কই হারায় গেল।
এখন আমরা 10-এ যাই। 10-এর কোশ্চেন দেখছো কত বড়? কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমাদের ওই যা যা আমরা পড়ে আসছে এই জিনিসই যাবে ঘুরে ফিরে। কোশ্চেনটা তারা শুধু শুধু বড় করছে, দেখি কি বড় করছে আসলে। লিজ ভার্সেস পারচেজ। তো Cadbury shop wish to evaluate to plan leasing and going to purchase for financing and over the firm is taxed at 40% bracket. বলতেছে কি যে লিজ ভার্সেস পারচেজ, অর্থাৎ ক্রয় এবং আমাদের লিজের অপশন দিতেছে। বলতেছে দুইটা প্ল্যান আছে, তারা কি করবে, ঋণ নিয়ে কিনতে পারে ওই প্ল্যানটা, অথবা সে লিজ নিতে পারে, ঠিক আছে, পুরো টাকাটাই, এবং ট্যাক্স রেট হবে 40% এর মধ্যে। প্রথমে লিজের কথা বলতেছে, the shop can lease the oven under a 5-year lease requiring annual in of year payment of 5,000। প্রতি বছরের শেষে লিজ রেন্ট হবে 5,000 টাকা। তার মানে আমাদের এই এখানে দুইটা জিনিস পেলাম আমরা, মোট আয়ুষ্কাল হলো 5 বছর, আর ALR অর্থাৎ অ্যানুয়াল লিজ রেন্ট বা অ্যানুয়াল লিজ পেমেন্ট আমাদের দেওয়া আছে 5,00,000 টাকা, সরি 5,000 টাকা। all maintenance cost will be paid by the lessor। লেসর সেই রক্ষণাবেক্ষণ খরচগুলো বহন করবে, অর্থাৎ মালিক, সম্পদের যে মালিক সে বহন করবে। অর্থাৎ আমাদের যদি মেইনটেনেন্স কস্ট কোশ্চেনে থাকে তাহলে ওটা বাদ দিতে হবে ALR থেকে, ঠিক আছে। and insurance and others cost will be borne by the lessee। বাকি সকল খরচ লিসি অর্থাৎ যে এই সম্পদটা লিজ দিতেছে সে বহন করবে, ঠিক আছে। এরকম এন্ট্রি আমরা আগে পাইনি, দেখে আমাদের কোনো খরচ অ্যাকচুয়ালি আছে কিনা পরে সেটা পরে দেখতে হবে। The lessee will exercise its option to purchase the asset for টাকা 4,000 to termination of the sales। অর্থাৎ এই লাইনটাও নতুন আসছে, এটা আগে কোনো সময় পাওয়া নাই। বলতেছে যে যে এই যে সম্পদের যে মালিক, ঠিক আছে, সেই মালিক সে একটা অপশন দিছে যে এটার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, টার্মিনেশন বলতে এখানে বুঝাইতেছে যে একটা নির্দিষ্ট সময় শেষে মালিক সম্মত হয়েছে যে এই সম্পদটা আপনি কিনে নিতে পারবেন, অর্থাৎ যে ভাড়া নিছে, ঠিক আছে, যে সম্পদটা নিয়ে ইউজ করতেছে তাকে একটা কন্ডিশন দিছে যে নির্দিষ্ট সময় শেষে আপনি 4,000 টাকার বিনিময়ে সম্পদটা কিনে নিতে পারবেন, ঠিক আছে। বলতেছে কি দ্য লিসি উইল এক্সারসাইজ ইটস অপশন। এক্সারসাইজ মানে সে ব্যবহারের একটা সুযোগ, অপশন পাইছে। ব্যবহার বলতে ওইটা নিয়ে নিতে পারবে, পারচেস করতে পারবে ওই অ্যাসেটটা একটা নির্দিষ্ট সময় শেষে, ঠিক আছে। তো এটা আমাদের কি নতুন এন্ট্রি আসছে, দেখবো এটা প্রয়োগ কোন জায়গায় কিভাবে হয় সেটা আমরা পরে দেখবো। এটা লিজের মধ্যেই হবে কারণ যেহেতু লিজের ইনফরমেশন দিচ্ছে। তারপরে আসি পারচেজ অপশন। তাহলে আমরা কিন্তু লিজের মধ্যে কোনো খরচ রয়েছে, এখানে যেগুলো বলছিল ওগুলোর কোনো কিছুই কিন্তু দেয় নেই, শুধু 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 তোমাকে কনফিউজ করার জন্য এই মেইনটেনেন্স কস্ট, ইন্স্যুরেন্স এইগুলোর কথা বলতেছিল, এগুলো নাই, না থাকলে তার অঙ্কে আসতেছে। এরপর আসি পারচেসের অপশন। ওভার কস্ট টাকা 20,000 and will have a 5-year life। টোটাল কস্ট মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 20,000 টাকা, 5 বছর আয়ুষ্কাল। ইট উইল বি ডিপ্রিসিয়েশন আন্ডার স্ট্রিট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হয়। The total purchase price will be financed by a 5-year, 5 বছর মেয়াদ, 15% requiring equal annual in of year payment। ইয়ার পেমেন্টও তোমাকে বের করে দিচ্ছে, তাহলে তোমার কাজ কিন্তু আরো একটা কমে গেল। লিজেরও রেন্ট বের করতে হবে না, লোনেরও কত টাকা করে কিস্তি পরিশোধ করে সেটাও বের করতে হবে না, বের করা আছে, ঠিক আছে। The firm will pay 1,000 per year for a service contract that cover all maintenance cost, insurance and other costs would be borne by the firm। ওই ফার্মই অর্থাৎ যে কিনতেছে, ঠিক আছে, ওই ফার্মই সে এই খরচগুলো বহন করবে। তাহলে কি করতে হবে, এটা আমাকে যোগ করতে হবে প্রতি বছর যে আমি ব্যাংকে কিস্তি দিতেছি তার সাথে ওই 1,000 টাকা আমাদের মেনটেন কস্টটা যোগ করতে হবে। The firm plans keep the equipment and use its
বাউন্ড ইটস 5 ইয়ার রিকভারি পিরিয়ড, তারা এই সম্পদটা পুরো 5 বছর ইউজ করবে, 5 বছর ইউজ করার পর আর এটার কোনো মূল্যই থাকবে না। ঠিক আছে, থাকলে অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে যে 5 বছর ইউজ করার পর তার মূল্য কত থাকবে, যেটাকে আমরা স্যালভেজ ভ্যালু বলি। হ্যাঁ, তো এখন আমরা দেখবো কি কি চাইছে আমাদের কাছে। ফর দ্য লিজিং প্ল্যান ক্যালকুলেট দ্য ফলোইং, প্রথমে তোমাকে বের করতে বলছে দ্য আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো ইচ ইয়ার, প্রতি বছর ক্যাশ আউটফ্লো কত হবে আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো। যে নিট ক্যাশ ফ্লো বলি না আমরা, এনসিএফ, ওইটাকেই বুঝাইতেছে যে প্রতি বছর নিট ক্যাশ আউটফ্লো, অর্থাৎ এখানে অন্যভাবে চাইছে আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো কত হবে। আউটফ্লো বলতে তুমি যে নিজের জন্য যে টাকাগুলো তুমি ভাড়া দিতেছো প্রতি বছরেরটা আলাদা আলাদা দেখাইতে বলছে, যেটা আমরা এই যে এই ছকের মধ্যে যে দেখাই প্রতি বছরে বছরে একটা মান থাকে, সেটাকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, তার মানে এটা না বললেও কিন্তু আমি ওই কাজই করি, তোমাকে এখন ভেঙে চাইছে, এই জন্য কোশ্চেনটা এত বড় হয়েছে। তুমি যে যা কিছু চাও, চায় একটা অঙ্কে চাইতে একটা কথাই বলে কোন অপশনটা নেবা, এখন ওই কোন অপশনটা সিলেক্ট করবো এটার জন্য কিন্তু আমাদের অনেক কিছু করতে হয়, আর ওই অনেক কিছু গুলাই এইখানে ভেঙে ভেঙে চাইছে একটা একটা করে। 2 নম্বরে বলছে দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো ইউজিং 9% ডিসকাউন্ট রেট, ক্যাশ আউট, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, তোমার যে এই যে 3000 4000 ক্যাশ আউটফ্লো হইলো প্রতি বছর, তার প্রেজেন্ট ভ্যালু কত, অর্থাৎ এই যে 11,669 আর 2,600, তার মানে কি আমাদের এই পুরো ছকটাই হলো 1 আর 2 নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, তো আমরা এই দুইটা অ্যান্সার আগে সলভ করি, তারপরে আমরা আগাবো। তো আমাদের নিয়ম কি ছিল, প্রথমে ইয়ার বসাইতে হয়, বাৎসরিক ভাড়া কত সেটা বসাইতে হয়। আমাদের ইয়ার ছিল 5 বছরের জন্য 1 থেকে 5,000 টাকা করে আমরা ভাড়া দিই, 40% ট্যাক্স ছিল, 2,000 টাকা ট্যাক্স দিতে হয়, তাহলে ট্যাক্স সেভিং হয়। ঠিক আছে, তো আমাদের এখানে 5,000 থেকে 2,000 বাদ দিলে আমাদের অ্যাকচুয়ালি দিতে হইতেছে ট্যাক্স সেভিং এর কারণে টাকাটা কমে আসছে, 3,000 টাকা আসছে। আর এটার সাথে 9% ডিসকাউন্ট রেট কোশ্চেনে দেওয়া আছে। আমি বলছিলাম যে পরীক্ষায় ডিসকাউন্ট রেট দেওয়ার সম্ভাবনা 1%, আর না দেওয়ার সম্ভাবনা 99%, ওই 1% এর মধ্যে এটা পড়ে গেছে। ডিসকাউন্টিং রেট কোশ্চেনে দেওয়া আছে, তোমাকে আলাদা করে ডিসকাউন্টিং রেট বানাইতে হবে না। ঠিক আছে, 9%-এ আমাদের মান কত আসে সেটা অবশ্যই বের করতে হবে। 5 বছরে 9%-এ রেজাল্ট আসতেছে হলো এই যে এখানে 3.8896 গুণ দিয়ে আমরা 11,669। আর আরেকটা 5 কেন দিছি, ওই যে একটা অপশন দিছিল তোমাকে, অর্থাৎ যে ভাড়া দিছে আর যে ভাড়া নিছে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে একটা নির্দিষ্ট সময় শেষে যে ইউজ করতেছে সে 4,000 টাকাতে সম্পদটা পুরোপুরি কিনে নিতে পারবে। ঠিক আছে, একদম আয়ুষ্কাল হিসাবকাল শেষে, অর্থাৎ ম্যাচুরিটি যতদিন ধরছে। তো এই জন্য কি করতেছি, আমরা ওই 4,000 টাকাটা আমরা নিট ক্যাশ ফ্লোতে পাঠিয়ে দিছি। ঠিক আছে, তো নিট ক্যাশ ফ্লোতে এইভাবেই রাখবো, কেন, কারণ এটাও আউটফ্লো, কারণ আমি 3,000 করে তো দিতেছি প্রতি বছর, যখন কিনতে যাব তখনও তো আবার 4,000 টাকাই দিব নাকি, অর্থাৎ এটা আবার ওই যে স্যালভেজ ভ্যালুর মতো মাইনাস ফিগার হবে না। ঠিক আছে, কারণ এটাও আমি দিতেছি প্রতি বছর, আবার সম্পদ কিনতে গেলেও আমি কিন্তু 4,000 টাকা দিতেছি, তার মানে দুইটাই কিন্তু ক্যাশ আউটফ্লো। এই জন্য আমাদের দুইটাই সেম ক্যাটাগরিতে থাকবে, অর্থাৎ দুইটাই প্লাস অবস্থায় থাকবে। তো এটা পঞ্চম বছরে 9% হারে আমাদের রেজাল্ট আসছে 0.6499, এইটা আমরা গুণ করলে আমাদের 2,600 টাকা আসবে। তো ওই দুইটা যোগ করার কারণে আমাদের দাঁড়াইতেছে কি টোটাল প্রেজেন্ট ভ্যালু কত। এই ছিল আমাদের লিজ অপশন, প্রথম এ নাম্বারের 1 আর 2 আমরা করে ফেলছি। তারপরে আমরা যাব বি তে, কি বলছে, ফর দ্য পারচেসিং প্ল্যান ক্যালকুলেট দ্য ফলোইং। পারচেসিং প্ল্যানে তিনটা জিনিস কাজ করতে বলছে। এক হলো একটা কিন্তু অলরেডি করা আছে, ওই যে অ্যানুয়াল লোন লিজ পেমেন্ট, সরি লোন পেমেন্ট কত হবে সেটা কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়াই আছে, ওটা চাবে না, চাবে অন্য কিছু। দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট এক্সপেন্স ডিডাক্টেবল ফর ট্যাক্স পারচেস ফর ইচ ইয়ার অফ 5 ইয়ার, বলছে ইন্টারেস্ট এক্সপেন্স কত হবে। ঠিক আছে, সেটা তোমাকে বের করতে, যে আমরা ইন্টারেস্টের শিডিউল তৈরি করি সেইটাই আমরা এখানে করছি। দেখো 20,000 টাকা সম্পদের মূল্য ছিল, প্রতি বছর কিস্তি দিতে হয় 5,967 টাকা। 3,000 টাকা, এই যে 20,000-এর 15%, 3,000 আসছে। ALP থেকে ইন্টারেস্ট বাদ দিছি, প্রিন্সিপাল পেমেন্ট পাইছি
আর 20,000 থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দিয়ে আমরা এন্ডিং ব্যালেন্স পাইছি। এটা আর আমার মনে হয় না বলতে হবে, কারণ অনেকগুলোতে আমরা বলছি এগুলো। আমার জাস্ট খালি ধরায় দেওয়া যে কোশ্চেনে কতটুকু চেঞ্জ হয়েছে এবং কোথায় কি চেঞ্জটা হবে। ঠিক আছে, নর্মাল জিনিসগুলো আমরা আর আগালাম না। তো এইভাবে ভাই আমরা, এখানে 2 বছরের কেন? না আরো আছে, নিচে আছে, নিচে দেখছি, নিচে আছে, উপরে জায়গা হয় না, নিচে চলে গেছে, দেখতেছো না? 5 পর্যন্ত পাইছো, পাইছো না? এই ছিল আমাদের 5 নাম্বার বছর পর্যন্ত আমাদের ইন্টারেস্ট পর্যন্ত করতে হবে। তারপরে বিতে চাইছি কি, বি এর দুইতে চাইছি কি, the after tax cash outflow resulting from the purchase for each year. তো আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো রেজাল্টিং, আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো মানে ট্যাক্স বাদ দেওয়ার পরে কত থাকবে সেটা তোমার কাছে জানতে চাইছে, এবং সেটা বের করার জন্য তোমাকে আগে 2টা কাজ করে নিতে হবে। ঠিক আছে, আরো 2টা কাজ তোমাকে আগে করে নিতে হবে। এক হলো ডিপ্রিসিয়েশন বের করে নিতে হবে, আর তোমার বের করতে হবে ট্যাক্স সেভিং। তোমার কাছে চাইছিল যে এইটা নিট এনসিএফ, অর্থাৎ ট্যাক্স ডিডাক্ট করার পরে, অর্থাৎ আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো কত, সেটা হলো যে এইটা এনসিএফ কে আমরা নিট ক্যাশ আউটফ্লো বা আফটার ট্যাক্স ক্যাশ আউটফ্লো বলি, অর্থাৎ ট্যাক্স বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা। ঠিক আছে, এইটা আমাকে চাইছে বিয়ের 2 নাম্বারে। ঠিক আছে, আর বিয়ের 3 নাম্বারে চাইছে প্রেজেন্ট ভ্যালু কত। ঠিক আছে, ওই যে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু কত। ঠিক আছে, তো আমাদের কি এই অঙ্কটার মধ্যে তেমন নতুন কিছুই ছিল না, শুধু একটা জিনিসই নতুন ছিল, সেটা হলো একটা নির্দিষ্ট সময় শেষে লিজ দাতা এবং গ্রহীতার মধ্যে একটা চুক্তি হয়েছে যে একটা নির্দিষ্ট সময় শেষে লিজের যেই মালিকানা, সেই মালিকানাটা চেঞ্জ হবে, অর্থাৎ লিজের যে সম্পদ, লিজের যে সম্পদটা ছিল সেই সম্পদটা যে ব্যবহার করতেছে তাকে পুরোপুরি কিনে নেওয়ার একটা রাইট দিচ্ছে। এই জিনিসটাই নতুন ছিল অঙ্কের মধ্যে। এরপরে যাবো 11তে। ভাই ওইটার কাজ দেখলাম না, ওই যে যেটা পরে কিনা নিব। এই যে 4,000 দেখাইলাম না লিজে, যে 4,000 তো দেখাইছে, ক্যাশ আউটফ্লো 4,000 টাকা। এই 4 অপশন, এটা কি 5 বছর শেষে? হ্যাঁ হ্যাঁ, লিজের লিজের ওইখানে অপশনটা দিছে না, বলছে যে টার্মিনেশন, তো অর্থাৎ 5ই নির্দিষ্ট দিয়ে সময়। রাখছেন। হ্যাঁ, না, 5ম বছরের শেষেই তো নতুন করে আবার 5 দিছি না, মানে কি ওই শেষের ইয়ারকে ইন্ডিকেট করতেছে। টার্মিনেশন লেখা ছিল না, অর্থাৎ আয়ুষ্কাল যেই যখন শেষ হবে সেইখানে যে আমরা এইটা লিজ যে লিসে সে ভাড়া, লিজের টাকা তো দিতেছেই প্রতি বছর, ট্যাক্স বাদ দেওয়ার পরে 3,000 করে, এরকম 5 বছর তো দিবেই, সাথে 5ম বছরে আবার 4,000 টাকা দিয়ে সম্পদটা সে নিয়ে নিবে। ঠিক আছে, আচ্ছা, এই ছিল আমাদের ওইখানে কাজ। তারপরে আমরা যাব হলো 11 নম্বর অঙ্কে। 11 নম্বর অঙ্কটা দেখি, আমাদের অঙ্ক দেখি কয়টা, 16টা না 15টা জিনিস, 15টা অঙ্ক, 15টা, আজকে 11তে আছে। এক একটা অঙ্ক বড়, বিশাল বড়। 11 নাম্বারটা দেখি। Mahin Corporation is considering uh, expansion of its existing production capacity and according decided to acquire an equipment with modern facilities as a cost of টাকা 15 লাখ। ঠিক আছে, একটা সম্পদের মূল্য বলতেছে এখানে 15 লাখ টাকা। Since the fund does not have exist liquidity to finance the expansion, it is considering to go at 12% from IFIC Bank to purchase the machine. বলতেছে যে কোম্পানির লিকুইডিটিটা তেমন সচ্ছল না, তারা কি করবে, আইএফআইসি ব্যাংক থেকে 10% ঋণে সেই সম্পদটা কিনে নেবে। The loan should be repaid in 5 years in equal annual installment at the end of each year. প্রতি বছরের শেষে সেই লোনের টাকাগুলো পরিশোধ করা হবে। ঠিক আছে, তার মানে এতটুকুর মধ্যে আমরা নতুন কিছু পাই নাই, সবকিছুই আগের অঙ্কগুলোতেও বলছে যেমন এইরকমই বলতেছে। সামনে আমরা আরো আগালে তাহলে বুঝতে পারবো যে নতুন কিছু আসছে কিনা এই অঙ্কের মধ্যে। However, a reported lease company
MIDAS লিজ, এটা কোম্পানির নাম। তো তাদের কাছ থেকে কি করবে, pursues that Mahin can lease the equipment from them with an annual rental charge of taka 4,20,000 for next 5 years, payable at the end of each year. তো এখানে বলতেছে যে মাহিন কোম্পানি তারা একটা কোম্পানির কাছ থেকে লিজ দিতে পারবে এবং প্রতি বছর তাদেরকে লিজের ভাড়া দিতে হবে, লিজ রেন্ট দিতে হবে কত, 4,20,000 টাকা, এরকম 5 বছর দিতে হবে। এখানেও বলছে at the end of each year, প্রতি বছরের শেষে। তার মানে এই পর্যন্ত আমরা নতুন কোনো কিছু এখনো পাই নাই, আগের 10টা অঙ্কের মতো। If purchase, the company would be able to depreciate the original purchase price of taka 15 lakh in the next 5 year time on the straight line basis for tax purpose. নতুন একটা জিনিস পেলাম, সেটা কি এই জায়গাটা না, অরিজিনাল প্রাইসের উপরে কি করতে হবে, অবচয় ধরতে হবে। আমরা নর্মালি স্ট্রেট লাইন মেথডে কি করি, কস্ট থেকে সেলভেজ ভ্যালু বাদ দিয়ে আয়ুষ্কাল দিয়ে ভাগ করি, কিন্তু এই অঙ্কে এটা করা যাবে না, কারণ এখানে বলেই দিচ্ছে অরিজিনাল পারচেজ প্রাইসের উপর অবচয় ধরতে। অর্থাৎ একদম শুরুতে কেনার সময় মোট কত জায়গায় খরচ হয়েছিল, কেনা থেকে শুরু করে ইনস্টল করতে, যে সংস্থাপন করতে, সব মিলে যে খরচ অর্থাৎ 15 লাখ, এই 15 লাখ টাকার উপরেই তোমাকে অবচয় ধরতে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না এখান থেকে। তাহলে এইটাই আমরা নতুন পেলাম, দেখে আরো কোনো কিছু নতুন আছে কিনা। In case of leasing, no maintenance cost, lease option এ কোনো maintenance cost নাই from Mahin, but purchase option would require annual maintenance cost 50,000 per year. Maintenance cost lease option নাই, কিন্তু লোন অপশনে আছে, লোন অপশনে 50,000 টাকা। আমরা লোন অপশনে কি করি, মেইনটেইন কস্টটা যোগ করি প্রতি বছর যে টাকা আমরা ব্যাংকে পরিশোধ করি তার সাথে। The estimated salvage value of the machine 1 lakh, taxed at 40% and Mahin after tax cost of capital DF এর মান দেওয়া আছে, DF এর মান 8% দেওয়া আছে। এই অঙ্কেও ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে না, তারা বের করে দিছে 8% রেটটা। এই 8% রেটে আমাদের কত আসে সেটা আমাদের বের করতে হবে। As a professional cost and management accounting, who have been approached by the Mahin management to advise them, do you also agree with MIDS lease line or how difference option should calculate? এখন বলতেছে যে একটা প্রফেশনাল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তারা একটা ডিসিশন নিতেছে, যে অ্যাডভাইস দিতেছে তাদের MIDS লিজিং কোম্পানির ক্লায়েন্টে নেওয়া উচিত কিনা সেটা জানতে চাইছে। তো এই ডিসিশনটা দিতে হলে আমাকে আগে দুইটা অপশনেরই প্রেজেন্ট ভ্যালু আগে জানতে হবে, তার না হলে আমি বলতে পারবো না যে তাদের ক্লায়েন্টে এগ্রি করবে কিনা, ঠিক আছে, লিজে যাবে কিনা, অর হ্যাভ ডিফারেন্স অপশন বা অন্য কোনো অপশনে যাবে কিনা, শুড ক্যালকুলেট, এটা বের করে দেখাইতে বলছে। তো আমরা লিজ অপশন করব আগে। লিজ অপশনে নতুন এখানে কিছু পাইনি আমরা, শুধু লোন অপশনে যে অবচয় যে একটা নতুন পাইছি। তো আমরা 5 বছরের অঙ্ক 1 থেকে 5 বছর লিখছি, প্রতি বছর ভাড়া দেয় 4,20,000 করে। প্রশ্নে ট্যাক্স রেট ছিল 40%, 4,20,000 40% 1,68,000, 4,20,000 থেকে 1,68,000 বাদ দিছি, 2,52,000 পাইছি। তার সাথে 8% এর ফ্যাক্টর বের হয়েছিল 3.9927, এটা আমরা গুণ দিব, দুইটা গুণ দিলে 10,06,160 টাকা আসবে, ঠিক আছে। এটা ছিল আমাদের লিজ অপশনের প্রেজেন্ট ভ্যালু। লোন অপশনে আমাদের 5টা কাজ করতে হয়, সেই 5টা কাজ করব। প্রথমে লোন অপশনের পেমেন্ট কত সেটা বের করব। আমাদের সম্পদের মোট মূল্য ছিল 15 লাখ টাকা, ইন্টারেস্ট রেট ছিল 10%, আর 5 বছরের আয়ুষ্কাল ছিল। তো আমরা হিসাব করে দেখছি প্রতি বছর আমাকে কিস্তি দিতে হবে 3,95,695 টাকা আমাদের প্রতি বছর কিস্তি পরিশোধ করতে হবে লোনের। 2 নম্বরে আমরা শিখছিলাম ইন্টারেস্ট বের করতে হয়, ইন্টারেস্ট আমরা এখানে বের করছি, নতুন কোনো কিছুই নেই, ইন্টারেস্ট সবসময় একইভাবে হয়। আর এটা হলো বছরের শেষের সিস্টেমে, আর একটা আছে বছরের শুরু সিস্টেমে, আর একটা শিখছিলাম আমরা ব্যালন্স পেমেন্ট মেথড, একটা অঙ্কের মধ্যে শিখছিলাম, আর একটা পাবো একটু পরে, একটা অঙ্কের মধ্যে পাবো যদি আজকে অঙ্ক যেতে পারি। এরপরে
অবচয় অবচয় বলতেছিল ফুল কস্টের উপর, অর্থাৎ এখান থেকে কোনো স্যালভেজ ভ্যালু বাদ দেওয়া যাবে না। অর্থাৎ 15 লাখ টাকাকে 5 বছর দ্বারা ভাগ করলে আমরা পাইতেছি 3 লাখ টাকার অবচয়। 4 নম্বরে আমাদের করতে হবে ট্যাক্স সেভিং। ট্যাক্স সেভিং আমরা তিনটা জিনিসের উপরে করি: অবচয়, মেনটেনেন্স কস্ট এবং ইন্টারেস্ট। অবচয় বের করছিলাম 3 লাখ, পোস্টে মেনটেন কস্ট দেওয়া আছে 50,000, আর ইন্টারেস্ট আমরা 2 নাম্বার ছকে ইন্টারেস্ট বের করে রাখছি, যেগুলো এগুলো এখানে আমরা বসাই দিব। তিনটা যোগ করে আমরা পেলাম টোটাল কস্ট। টোটাল কস্টের উপর 40% ধরবো আমরা, ধরে আমরা বের করতেছি ট্যাক্স সেভিং। সর্বশেষ আমরা করবো প্রেজেন্ট ভ্যালু অফ লোন অপশন। লোন অপশনে প্রেজেন্ট ভ্যালু বের করবো। আমাদের নিয়ম কি, এএলপি আগে বসাবো। প্রতি বছর আমরা কিস্তির পরিমাণ বের করছিলাম 3,95,695 টাকা প্রতি বছর। মেনটেন কস্ট হয় লোন অপশনে বলছে, লিজে ছিল না কোনো মেনটেন কস্ট। প্রশ্নেই বলে দিছে যে লিজ অপশনে কোনো মেনটেন কস্ট নাই, কিন্তু লোন অপশনে 50,000 টাকা মেনটেন কস্ট আছে। এই দুইটা আমরা যোগ করে আমরা টোটাল ক্যাশ ফ্লো বানালাম। টোটাল ক্যাশ ফ্লো ট্যাক্স সেভিং এখানে আমরা বের করে রাখছি, এইটা আমরা এখানে বসাই দিব। টোটাল ক্যাশ ফ্লো থেকে ট্যাক্স সেভিং বাদ দিব, নিট ক্যাশ ফ্লো পাবো। আর এই নিট ক্যাশ ফ্লোর সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা ছোট সূত্র দিয়ে বের করবো, অর্থাৎ 1/1 + n এর সূত্র দিয়ে আমরা এই ফ্যাক্টরগুলো বের করে নিট ক্যাশ ফ্লোর সাথে গুণ করবো, আমরা প্রেজেন্ট ভ্যালু পাবো। ঠিক আছে, তো এখন এইখানে একটা নতুন একটা জিনিস আসছে, সেটা কি, আমরা শেষের বছরে এটা কি দেখাইছি, 60,000 কি আমার পুরো অঙ্ক কোথাও 60,000 আছে? দেখো তো একটু, পুরো অঙ্কের মধ্যে কোথাও 60,000 খুঁজে পাবা না। 60,000 কোথা থেকে আসবে? আমরা জানি কি শেষের বছর কি বসাইতে হয়, যদি স্যালভেজ ভ্যালু থাকে সেটা বসাইতে হয়। ওইটাই কিন্তু বসাইছি, কিন্তু স্যালভেজ ভ্যালু তার এখানে 60,000 না, আছে কত? 1 লাখ টাকা নাকি? তো 1 লাখ না বসাই আমি কেন 60,000 বসালাম? এটাই তো বসে না। তো একটা জিনিস খেয়াল করি, সেটা হলো আমরা যখন এখানে অবচয়টা বের করতে গেছি, আমরা কিন্তু স্যালভেজ ভ্যালু বাদ দেই নাই, ঠিক আছে? আর স্যালভেজ ভ্যালু বাদ না দেওয়ার কারণে আমাদের কিন্তু এইখানেও স্যালভেজ ভ্যালুর ইনপুটটা হয় নাই। হ্যাঁ, অর্থাৎ এইখানেও কিন্তু যে অবচয়গুলো আমরা বের করছি, এখানে কিন্তু আমাদের স্যালভেজ ভ্যালু কাউন্ট হয় নাই। আর এইটা কাউন্ট না হওয়ার কারণে আমাদের কিন্তু এইখানেও ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে কি, আমাদের ওই স্যালভেজ ভ্যালুর উপর কোনো ট্যাক্স সেভিং ধরা হয় নাই। বুঝতে পারছি বিষয়টা? অবচয় করার সময় যেহেতু আমি স্যালভেজ ভ্যালুর কাজ করি নাই, তার মানে আমাদের অবচয়ের যে ভ্যালু, এখানেও সেলভেজ ভ্যালু নাই। ট্যাক্স সেভিং যে করছে, এখানেও সেলভেজ ভ্যালুর কোনো কাজ করা হয় নাই। বিধায় আমাদের কি করতে হবে, ওই 1 লাখ টাকা থেকে ট্যাক্সের টাকা বাদ দিতে হবে। 1 লাখ টাকার সাথে তুমি কি করবা, 1 - ট্যাক্স রেট গুণ করলেই তুমি 60,000 পাবো। অর্থাৎ 40% যদি ট্যাক্স রেট হয়, 1 থেকে 40% অর্থাৎ 0.40 যদি বাদ দাও, তাহলে থাকবে 0.6। আর ওই 0.6 এর সাথে তুমি 60,000 গুণ করলেই, 6 লাখ গুণ করলে তুমি 60,000 পাবো। সরি, 1 লাখ, 1 লাখ গুণ করলে তুমি 60,000 পাবো। বুঝতে পারছি? 1 লাখ টাকার সাথে 1 - 0.40 গুণ দিলেই তুমি 60,000 টাকা পাবা। এটা আমাদের ট্যাক্স বাদ দিয়ে বসাইতে হবে, কারণ আমরা অবচয় করার সময় স্যালভেজ ভ্যালু কাউন্ট করি নাই, বিধায় ওইখানেও ট্যাক্স বিষয়টা আসে নাই। ওই বিষয়টা আমাদের এইখানে কাজ করে বসাইতে হবে। বুঝতে পারছি? এটা মাথায় রাখতে হবে। স্যালভেজ ভ্যালু কাজ যদি না করা হয় অবচয়ের সময়, তো আমাদের শেষে ওইটার কাজ করে নিতে হবে। এই ছিল আমাদের 11 নম্বর অঙ্ক। আমরা আজকে আর বেশি যাব না, 12 দেখবো। আমাদের আর থাকবে 3টা, নেক্সট ক্লাসে বাকি 3টা দেখবো আমরা। হ্যাঁ, 12 করাইবেন আবার? 12 করবা? আজকে কয়টা করছি? অলরেডি আজকে 4টা করছি। করায়েন না ভাই, আর 3টা করাইছেন। 4টা করছি, 8, 9, 10, 11, 4টা করছি, আর 4টা আছে। এই তো 12 করায়েন না আজকে, বাদ দেন। ঠিক আছে, আজকে আর জানা